আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রী ও পরীক্ষার্থীরা, প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া, ভোজ্য তেল আর আটার দাম বাড়ছেই। জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 কোটি মানুষের জন্য বছরে $140 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। এবং সংস্কারের নামে 4 বছর ধরে বন্ধ রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, মাদকসেবী আর বখাটের আড্ডা, ক্ষুব্ধ এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এছাড়াও সংবাদে থাকছে বগুড়া সেনানিবাসে মুজিব বর্ষের আয়োজন, সব শ্রেণীর পাঠ্যসূচিতে বঙ্গবন্ধুর জীবনী অন্তর্ভুক্ত করার তাগিদ এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবার বিস্তারিত। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন মালিক শ্রমিকরা। সকালে ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে সিএনজি পিকআপ ভ্যানের মতো বিকল্প বাহন খুঁজে নেন তারা। গুনতে হয় কয়েক গুণ বেশি ভাড়া। সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, সরকার তেলের দাম কমালেই রাস্তায় গাড়ি নামাবেন তারা। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। গ্রামে মা মারা গেছেন। আকস্মিক এই দুঃসংবাদে স্ত্রী সন্তান নিয়ে রওনা দেন শরীফুল ইসলাম। কিন্তু সড়কে তো গাড়ি নেই, তাই কখনো সিএনজি, কখনো প্রাইভেট কারে যাওয়ার চেষ্টা তার। এই সুযোগে কয়েক গুণ বেশি ভাড়ার দাবি চালকের। অসহায় শরীফুল। আমার আম্মা মারা গেছে, এখন বাসায় যাব, কুষ্টিয়াতে যাব, এখন কোনো গাড়ি নেই। এইরকম দুর্যোগ তো আমরা কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি রাষ্ট্রের এই পরিস্থিতি। শরীফুল ইসলাম সপরিবারে বাড়িতে যাচ্ছেন কুষ্টিয়ায়, কারণ তার মা মারা গেছেন। গাবতলীর বাস টার্মিনালে এসে তিনি কোনো বাস পাচ্ছেন না, যা গাড়ি পাচ্ছেন প্রাইভেট কারের মতো, তার 5 গুণ বেশি ভাড়া চাচ্ছেন। এ পরিস্থিতিতে শরীফুল ইসলাম একটি গাড়ি পেয়েছেন, যার মাধ্যমে এই ভোগান্তি নিয়েই ফিরছেন মায়ের কাছে শেষবার দেখার আশায়। দূর দূরান্তের উদ্দেশ্যে যারা বেরিয়েছেন তাদের সবার ভোগান্তি শরীফুলের মতোই। পিকআপ ভ্যানে পা রাখারও জায়গা নেই। গণপরিবহন না পেয়ে বাধ্য হয়েই নারী পুরুষের এমন ঠাসাঠাসি অবস্থা। সরকার তো জনগণের জন্য, তো জনগণের যদি মানুষ সুখ দুঃখ না বোঝে সরকার কার কাছে যাবো আমরা? গাফিলতি না থাকলে এরকম তো হওয়ার কথা না। প্রাইভেট গুলো 3000 টাকা 2500 টাকা চাচ্ছে, এখন আমার পকেটে তো ওই টাকা নাই। কোটি মানুষের এই শহরে শুক্রবারেও আছে কারো অফিস, কারো ব্যবসার কাজ, কেউ ছুটছে হাসপাতাল, কেউ বা চাকরির পরীক্ষা দিতে। এমন নানা জরুরি কাজে বাসা থেকে বেরিয়েই দুর্ভোগের মুখে তারা। আমরা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসছি। আজকেও আমার 7টা পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষা টাকার অভাবে পরীক্ষা না দিয়ে একটা পরীক্ষা দিয়ে আমাদের চলে যেতে হচ্ছে। হঠাৎ করে ধর্মঘট দিয়ে দিছে, তা আমরা তো অনেক দূর থেকে আসছি, আমাদের পরীক্ষা হলে তো যেতে হবে। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, তেলের দাম বাড়ানোর অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসলে বন্ধ থাকবে পরিবহনও। আমরা তো মানুষের সাফারিং করার জন্য গাড়ি বন্ধ করি না, এটা তো সাময়িক। আমরা আমাদের যাতে সবসময় গাড়িটা শান্তি সুষ্ঠুভাবে চলতে পারে, তার জন্য আমরা তেলের দাম একটা সহনীয় পর্যায়ে রাখতে চাচ্ছি। তেলের দাম যদি অনেক বেড়ে যায় তাহলে তো আমরা তেল কিনতেই পারবো না, গাড়ি চালাতেই পারবো না। সড়কে মানুষের অসহনীয় এ ভোগান্তি নিরসনে সরকারকেই এগিয়ে আসার তাগিদ সাধারণ মানুষের। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে যাত্রীরা। অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস, মাইক্রোবাস সহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকায় এই দুর্ভোগ। বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান সহ অন্যান্য পণ্য পরিবহনও। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন বিপ্লব রায়। পরিবহন ধর্মঘট শুরুর পর সকাল থেকে বাস না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা
টার্মিনালগুলোতে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। কখন বাস চলবে এমন প্রশ্নের জবাব নেই পরিবহন সংশ্লিষ্টদের। বরিশালের নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালে চরম দুর্ভোগে পড়েন অসংখ্য যাত্রী। একই চিত্র খুলনা ও রাজশাহী সহ অন্য জেলাগুলোতেও। এ সুযোগে রিকশা ও অটোরিকশা সহ ছোট যানবাহনের ভাড়া দ্বিগুণ থেকে 3 গুণ বাড়িয়ে নিচ্ছে চালকরা। আজকে আমার বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসার পরীক্ষা যেতে পারতাছি না। বাস বন্ধ, সিএনজি চাইতেছি 250 টাকার ভাড়া জোর করে নিতে স্যার। বাচ্চা নিয়ে মানুষ আইসা দিয়ে বাস বন্ধ। যাত্রী দুর্ভোগের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, পণ্য সরবরাহ বন্ধ থাকলে বিরূপ প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যে। করোনার সংকটের মধ্যেই জ্বালানি তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। মূলত তেলের দাম বৃদ্ধির কারণে এই পরিবহন বন্ধ। লস দিয়ে তো গাড়ি ব্যবসা করা যায় না, তো মালিকরা ডিমারেজ দিয়ে তো আর গাড়ি চালাবে না। এছাড়া নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সহ সারা দেশে পরিবহন ধর্মঘটের কারণে চরম যাত্রী দুর্ভোগের খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিপ্লব রায়, এটিএন বাংলা। ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার্থীরা। শুক্রবার সকাল 10টায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা। ভর্তিচ্ছুরা জানান, পরিবহন ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে আসতে পড়তে হয় চরম ভোগান্তিতে। সকালে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানও জানান, পরিবহন ধর্মঘটে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়লেও তাদের উপস্থিতি স্বাভাবিক। এবার 7 কলেজের বাণিজ্য বিভাগে 5,310টি আসন সংখ্যার বিপরীতে আবেদন জমা পড়ে 23,700। আগামীকাল অনুষ্ঠিত হবে বিজ্ঞান বা ক ইউনিটের ভর্তি পরীক্ষা। আসতে তো অনেক প্রবলেম হয়েছে, গাড়ি ছিল না, বাস ছিল না, তো আমাদের সিএনজি কারো রিক্সায় অনেক প্রবলেম হয়েছে। এর জন্য আজকে যে গড় পরিবহন বন্ধ করে দিচ্ছে, আমাকে মিরপুর থেকে এখানে আসতে ভাড়া লাগে 20 টাকা। সেইখানে যেহেতু কোনো গাড়ি করে চলে না, সিএনজিতে করে মানে 300 থেকে 400 টাকা। আমরা যতটুকু উপস্থিতি দেখলাম, যে পরীক্ষার হলগুলোতে দেখলাম, তাতে উপস্থিতি এভাবেই থাকে, উপস্থিতির হার এভাবেই থাকে, এটা স্বাভাবিক দেখলাম। এটি ঠিক যে গণপরিবহনের কারণে কিছুটা জনভোগান্তি হয়। আমার মনে হয় যে পরীক্ষা কার্যক্রম এটা যদি বন্ধ করে তাহলে সেটির জন্য আরেকটা ভোগান্তি ডেকে আনে, কারণ শিক্ষার্থীরা একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে আছে, একটা পরিস্থিতির মধ্যে আছে। জনগণের পকেট কেটে লুটপাট করতেই ডিজেল কেরোসিনের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আর এর মারাত্মক প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। পরীক্ষার্থী সহ জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক শ্রমিক নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি জানান, রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনার মাধ্যমে পরিবহন ভাড়া সমন্বয়ের আশ্বাস দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় টোল ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুতে 10 বছর এবং মুক্তারপুর সেতুতে 13 বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। অসহনীয় হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার।
চিনি, পেঁয়াজ, রসুন, ডাল সহ কয়েকটি মুদি পণ্যের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল আর আটার দাম চলে যাচ্ছে সীমিত আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে। শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া। কমেনি দেশি মুরগির দাম, তবে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম কিছুটা কমেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতা বিক্রেতা সবার। হুমায়ুন চিস্তির রিপোর্ট। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চরম বিপর্যস্ত সাধারণ মানুষ। অস্বাভাবিক বাড়তি দামে সংকটে পড়ছেন সীমিত আয়ের ক্রেতারা। এটা আমাদের বলেও কোনো লাভ নাই, বেঁচে থাকার জন্য আমাদের আসলে যুদ্ধ করা ছাড়া আর কোনো কিছুই না। আপনি যদি মনে করেন আমাদের মৌলিক অধিকার নাই, সরকার প্রধান যদি চায় যে এটা থাকবে না, আমরা বাঙালি কিন্তু থাকবে না, তাহলে আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা ঠিক হয়ে যায়। বাজার ভরা শীতের আগাম সবজি থাকলেও দাম বাড়তি। পেঁপে, আলু ছাড়া সব সবজির দামই কেজি প্রতি 60 টাকার উপরে। এমন ভাবে দাম চাচ্ছে দোকানিরা যে নিলে নেন, না নিলে নেন, এমন একটা ড্যাম কেয়ার ভাব, কিন্তু আমাদের তো নিতেই হয়। শীতের সবজি তো এতদিনে তো ফুল পাওয়া যাওয়ার কথা, এখন অনেক কমে পাওয়া যাওয়ার কথা, পাওয়া তো যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। চিনি ও ডালের দাম 2-1 টাকা কমলেও ভোজ্য তেল ও আটার দাম বাড়ছেই। সয়াবিন তেলটা মানে এটা নাগালের বাইরে চলে যেতেছে, এটা কোনো মানে আমরা কল্পনাই করা যেতেছে না যে সয়াবিনটা যে কি বোঝা যাইব। প্রতি সপ্তাহে কাস্টমারের ঝগড়া করতে হয়। 1 লিটার ছিল 152-53, এখন 160। আটা আগে তো কিছুদিন আগেও ছিল 70 টাকা, 70-72 টাকা, 75 টাকা। হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে 90 টাকা, 91 টাকা, 92 টাকা হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম কমেছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে দেশি মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই 450 টাকা কেজি। ককের বাজারটা একটু কমছে, কেজিতে 20 টাকা কমছে। আগে আমরা 330-40 টাকা বিক্রি করছি, এখন বিক্রি করি 310-20। আর ফার্মের মুরগি এখন ফার্মেরটাও 10 টাকা কেজিতে কমছে, 170 টাকা বিক্রি করি এখন। শুল্ক কমিয়ে আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমানো যায়নি চালের দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর। প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের বাস্তুচ্যুত 1 কোটি মানুষের জন্য বাৎসরিক ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনে। এর পরিমাণ $140 বিলিয়ন। সম্মেলনের 4র্থ দিনে বিজ্ঞানী, গবেষক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সামনে বিষয়টি তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাক্তার এনামুর রহমান। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জাতিসংঘের এই বিশ্ব সম্মেলনে এবার বিভিন্ন দেশ নানা ইস্যুতে কথা বলছে নতুন করে। বাংলাদেশের প্রসঙ্গ এসেছে জলবায়ু উদ্বাস্তু নিয়ে। উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল সহ যেসব এলাকায় প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন, তাদের বিষয়টি সবার সামনে আনার চেষ্টা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব দুজনই বিভিন্ন ফোরামে তাদের দুর্ভোগ দুর্গতির কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এই সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টে ভার্চুয়ালি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন উন্নয়ন কর্মীরাও। তারা বলছেন, নদী ভাঙা চরাঞ্চলের মানুষেরা যেভাবে প্রতি বছর ক্ষতির শিকার হচ্ছেন তা অব্যাহত থাকলে আগামী 1 দশকে কয়েক লাখ মানুষ ঘরবাড়ি, সহায় সম্বল হারিয়ে ঢাকা শহর কিংবা অন্য কোনো জায়গায় আশ্রয় নিতে পারে। এদেরই বলা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু। চরে বসবাসকারী 30 লক্ষ মানুষ তাদের জীবন জীবিকার উৎস হারাচ্ছে, তাদের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের প্রতি 7 জনে 1 জন মানুষ উদ্বাস্তু হতে পারে 2050 সালের মধ্যে। তাদের জন্যই এখন সবচেয়ে বড় শঙ্কার বিষয়, আর যা সামনে আনার তাগিদ দিচ্ছেন তারা। A lot of people are going to the slums in Dhaka or in Chittagong, but what we need to do is actually support the development of secondary cities, and that will require a lot of financing. Already estimates are that Bangladesh needs $145 billion every year. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নে বৈঠক করেন বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, বিজ্ঞানী ও পরিবেশ সংক্রান্ত আন্দোলন কর্মীদের সাথে। তিনি জানান,
বাংলাদেশের এই পরিস্থিতি এখন বিশ্বের সামনে তুলে ধরার সময় এসেছে। প্রতি বছর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আর এর মূল কারণ কার্বন নিঃসরণ। যে কার্বন নিঃসরণ করছে উন্নত বিশ্বেই, দোষী না হয়েও দোষের দায়ভার নিতে হচ্ছে বাংলাদেশকে বলেও জানান তিনি। আমাদের দেশে প্রতি বছর প্রায় 50,000 মানুষ তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, যেটা আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগ হয়ে থাকে, তার কারণে প্রতিস্থাপিত হয়ে থাকে, বাস্তুচ্যুত হয়ে থাকে। এই বিষয়টি বিশ্ব ফোরামে আমরা নিয়ে আসার জন্য এই কপ সম্মেলনে এসেছি। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান অনেক শক্ত বলেও জানাচ্ছেন প্রতিনিধিরা। বাংলাদেশের গ্রামাঞ্চল, বিশেষ করে উপকূলীয় এবং চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের কথা এবার উঠে এসেছে বিশ্ব জলবায়ু সম্মেলনে। বলা হচ্ছে আগামী 1 দশকে এই জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে কোটি মানুষ উদ্বাস্তু বা ভিটেমাটি ছাড়া হতে পারে। আর সে সকল মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এখন তদবির দেন দরবার করা হচ্ছে এ ধরনের বিশ্ব সম্মেলনে। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, গ্লাসগো, স্কটল্যান্ড। এবার অন্য প্রসঙ্গ। এক সময়ের পার্ক এখন ঘন জঙ্গল, মানুষের বিশ্রাম নেয়ার জায়গা নেই। তবে দেদারসে চলছে মাদকসেবী আর বখাটের আড্ডা। বলছি রাজধানীর পান্থকুঞ্জ পার্কের কথা। সংস্কার কাজের নামে 4 বছর ধরে বন্ধ রাখা হয়েছে পান্থপথের এই পার্কটি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। রিপোর্ট করছেন মাহবুব কবির চাপল। ঢাকা শহরে এমন জঙ্গল বা গাছগাছালি কাঙ্ক্ষিতই ছিল। এতে অক্সিজেনের সরবরাহ বাড়ত, পরিবেশও নির্মল হতো। কিন্তু একটি পার্ক যখন জঙ্গলে পরিণত হয়, তখন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। 2018 সালে জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় রাজধানীর পান্থপথে পান্থকুঞ্জ পার্কটিরও সংস্কার শুরু হয়। মানুষের প্রবেশ বন্ধ করা হয় চারদিকে টিন শেড দিয়ে। সে যে বন্ধ করা হয়েছে আর খোলার নাম নেই। ঠিকাদার চলে গেছে, জরাজীর্ণ টিনের বেড়া পথচারীদের ঝুঁকির সৃষ্টি করেছে। মশার অভয়াশ্রমে পরিণত হয়েছে পার্কটি। প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি পার্ক বা খেলার মাঠের প্রতিশ্রুতি দিয়েছিলেন জনপ্রতিনিধিরা, কিন্তু দক্ষিণ সিটির 21 নম্বর ওয়ার্ডের একমাত্র পার্কটির এমন বেহাল দশায় ক্ষুব্ধ বাসিন্দারা। আমাদের ওয়ার্ডে একটা পার্কিং, সন্ধ্যা তো মাদক, হিরোইন, সিটুয়েন্সি খুব ঘোরাফেরা করে। এটা পার্ক না তো, এটা একটা জরাজীর্ণ একটা জঙ্গলে পরিণত হয়েছে। বসার জায়গা ছিল, পরিষ্কার ছিল, এখন তো নোংরা হয়ে গেছে। পার্কের পাশে উড়াল সড়কের কয়েকটি পিলার বসবে, এ কারণে কাজ বন্ধ রাখার কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এর জন্য 4 বছর ধরে গোটা পার্ক পরিত্যক্ত রাখাকে দায়িত্ব জ্ঞানহীন বলছেন নগর পরিকল্পনাবিদরা। কোন জায়গাটায় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিয়ারগুলো বসবে, এটা যেহেতু এখনো চূড়ান্ত করা যায়নি, যে কারণে কিন্তু আমরা পরিকল্পিত উন্নয়নের যে কাজটি এটা আমরা এই মুহূর্তে করতে পারছি না। জায়গায় পিলার বসবে সেটাকে ডেডিকেটেডলি আমরা আলাদা করে রেখে কিন্তু আমরা একটা খুবই দ্রুততম সময়ের মধ্যে একটা পার্কে মানুষের জন্য ব্যবহার উপযোগী করা খুব বেশি কঠিন কাজ না। মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন, আমরা এই পার্কটাকে যেগুলো জলাকীর্ণ মানে জঙ্গল টঙ্গল যেগুলো আছে এগুলো পরিষ্কার করে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থাটা আমরা করে দিব। গুলিস্তানের ওসমানী উদ্যানেরও একই অবস্থা। কাজ শেষ না করে চলে গেছে ঠিকাদার। গোস্বা নিবারণী পার্ক করার নামে এলাকাবাসীর গোস্বার কারণ হয়ে দাঁড়িয়েছে সিটি কর্পোরেশনের এমন ভূমিকা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন GOC 11 পদাতিক ডিভিশন ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বগুড়া সেনানিবাসে এরিয়া সদর দপ্তর এবং ATN বাংলার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সব শ্রেণীর পাঠ্যসূচিতে তার জীবনী অন্তর্ভুক্ত করার উপর জোর দেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ইশরাত লিমার রিপোর্ট।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া এরিয়া সদর দপ্তর ও এটিএন বাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চিরঞ্জীব তুমি জাতির পিতা। অনুষ্ঠানের শুরুতে মুজিব বর্ষের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন জিইসি পদাতিক ডিভিশন ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল AKM নাজমুল হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে জন্ম হয় আমাদের আজকের এই বাংলাদেশ সেনাবাহিনী। জাতির পিতা আমাদের যে দেশপ্রেম, আত্মত্যাগ এবং অসীম সাহসিকতার শিক্ষা দিয়েছেন তা আমাদের জন্য চির অনুকরণীয় এবং অনুসরণীয়। বাংলাদেশের মানুষ আজীবন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও ভালোবাসায় চিরস্মরণীয় করে রাখবে উল্লেখ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবদান ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বঙ্গবন্ধু এমন একটি নাম, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যাকে আমরা কোনোদিনই ভুলতে পারবো না এবং যাকে আমরা মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা যেই দলেরই হন না কেন, আমি আপনাদের কাছে আমার অনুরোধ করব, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করা শিখেন। যদি শ্রদ্ধা করতে পারেন তাহলেই আপনারা বাংলাদেশকে ভালোবাসতে শিখবেন। 1975 সালে তাকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু এই হত্যা যারা করেছিল তারা জানে না যে বাঙালির অন্তর থেকে বঙ্গবন্ধুর নাম কোনোদিনই মিশবে না। এ সময় বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করায় সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার, ঐশী ও অবন্তী সিদ্ধি। তুমি কোটি মানুষের চোখে স্বাধীনতার একটি নাম, জমকালো আয়োজনের ফাঁকি চলে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান পরিবেশন করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি, তোমার বজ্র কণ্ঠের আহ্বানে প্রবেশ করেছ। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সময়ের সাথে পাল্লা দিয়ে জাহাজ আসার পরিমাণ যেভাবে বেড়েছে তার সাথে বাড়েনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা। ফলে কন্টেইনার হ্যান্ডলিং করতে হিমশিম খেতে হচ্ছে দেশের প্রধান এই বন্দরকে। তবে এবার বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মাণ করা হচ্ছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় ৮১% কাজ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। আমন মৌসুমে শেরপুরে কৃষকদের মাঝে আশার আলো ছড়াচ্ছে আগাম জাতের বীণা ধান ১৭। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল এ ধান স্বল্পমেয়াদী ও খরা সহিষ্ণু, এর উৎপাদন খরচও কম। এবার পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। অস্ট্রেলিয়ার 2 ক্রিকেট কিংবদন্তি মার্ক ওয়া ও শেন ওয়ার্ন এবং ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষা ভোগলে রীতিমতো বিরক্ত টাইগারদের ব্যাটিং দেখে। তাছাড়া বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনার শেষ নেই ক্রিকেট মহলে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘট, চরম দুর্ভোগে যাত্রী ও পরীক্ষার্থীরা, প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া, ভোজ্য তেল আর আটার দাম বাড়ছেই।
জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 1 কোটি মানুষের জন্য বছরে $140 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ। এবং সংস্কারের নামে 4 বছর ধরে বন্ধ রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, মাদকসেবী আর বখাটেদের আড্ডা, ক্ষুব্ধ এলাকাবাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etinbangla news। ধন্যবাদ সবাইকে।